দর্শক, ব্রেকিং নিউজ 24 বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। ব্রেকিং নিউজ। আজ দিল্লি থেকে আসছে এমন এক খবর যা এই মুহূর্তে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। প্রশ্ন একটাই, আজ কি সত্যি শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন? 5ই আগস্ট 2024-এর পর এই প্রথমবারের মতো তিনি কি সরাসরি সাংবাদিকদের সঙ্গে যুক্ত হচ্ছেন? দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এক আন্তর্জাতিক মতবিনিময় আয়োজন ঘিরে এখন তুঙ্গে কৌতূহল, জল্পনা আর রাজনৈতিক বিশ্লেষণ। জাতীয় রাজনীতিতে আবারও তীব্র বিতর্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটের সিদ্ধান্তকে সরাসরি অগণতান্ত্রিক আখ্যা দিল বামপন্থী 9টি রাজনৈতিক দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। দর্শক, বিশ্লেষকদের মতে ভারত চায় না বাংলাদেশে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি হোক, আর সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগকে আন্তর্জাতিক আলোচনায় রাখা, তাদের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি করা, সেটিও একটি কৌশল হতে পারে। ব্রেকিং নিউজ। আজ দিল্লি থেকে আসছে এমন এক খবর যা এই মুহূর্তে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। প্রশ্ন একটাই, আজ কি সত্যি শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন? 5ই আগস্ট 2024-এর পর এই প্রথমবারের মতো তিনি কি সরাসরি সাংবাদিকদের সঙ্গে যুক্ত হচ্ছেন? দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এক আন্তর্জাতিক মতবিনিময় আয়োজন ঘিরে এখন তুঙ্গে কৌতূহল, জল্পনা আর রাজনৈতিক বিশ্লেষণ। আয়োজক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া। আমন্ত্রণপত্রে স্পষ্ট ভাষায় লেখা, এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশন উইথ শেখ হাসিনা। এখানেই শুরু হয় প্রশ্ন, তিনি কি সশরীরে উপস্থিত হবেন, নাকি অডিও, নাকি ভার্চুয়াল কোনো মাধ্যমে? কারণ 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনাকে এখনও পর্যন্ত কোনো সরাসরি সংবাদ সম্মেলনে দেখা যায়নি। যদিও আন্তর্জাতিক মাধ্যমকে তিনি ইমেইল ও লিখিত প্রশ্নোত্তরের মাধ্যমে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন, তবে ক্যামেরার সামনে উপস্থিতি তা এখনও রহস্য। গত সপ্তাহে দিল্লি প্রেস ক্লাবে একটি আলাদা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতৃবৃন্দ। আয়োজনটি হয়েছিল একটি মানবাধিকার প্ল্যাটফর্মের ব্যানারে, যেখানে জাতিসংঘের একটি প্রতিবেদনের বিভিন্ন অসঙ্গতি নিয়ে আলোচনা করা হয়। সেই সম্মেলনের পর থেকেই ভারতীয় ও আন্তর্জাতিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আরেকটি বড় খবর। পরবর্তী সপ্তাহে শেখ হাসিনা নিজেই যুক্ত হতে পারেন এক বিশেষ আলোচনায়। এখানেই রাজনৈতিক বার্তা খুঁজছেন বিশ্লেষকরা। কারণ আমন্ত্রণপত্রে তাকে সাবেক প্রধানমন্ত্রী নয়, বরং প্রধানমন্ত্রী হিসাবেই উল্লেখ করা হয়েছে। এই শব্দচয়নকে অনেকেই দেখছেন কূটনৈতিক ইঙ্গিত হিসাবে। বাংলাদেশের ভেতরে যখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সীমিত, তখন ভারতের মাটিতে এমন একটি আয়োজন, তা কি শুধুই সাংবাদিকতা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় বার্তা? ভারতীয় মাধ্যমে আলোচনা হচ্ছে বাংলাদেশে আসন্ন নির্বাচন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তা, এই 3টি বিষয় নিয়েই দিল্লির উদ্বেগ এখনও কাটেনি। বিশেষ করে এমন এক সময় যখন নির্বাচনকে ঘিরে সর্বদলীয় অংশগ্রহণ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বিশ্লেষকদের মতে ভারত চায় না বাংলাদেশে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি হোক, আর সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগকে আন্তর্জাতিক আলোচনায় রাখা, তাদের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি করা, সেটাও একটি কৌশল হতে পারে। তবে এখনও পর্যন্ত শেখ হাসিনার উপস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। কেউ বলছেন তিনি অডিও মাধ্যমে যুক্ত হতে পারেন, কেউ বলছেন পূর্ব রেকর্ডেড বক্তব্যও হতে পারে। নিরাপত্তাজনিত কারণেই ভিডিও উপস্থিতি নিয়ে রয়েছে নানা জল্পনা। কারণ দীর্ঘদিন ধরে তিনি সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছেন, এবং সেই অবস্থান সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসুক তা কেউই চাইবেন না। অথচ দলীয় যোগাযোগ কিন্তু থেমে নেই। নিয়মিতভাবে নেতৃকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক দিক নির্দেশনা, সবকিছুই চলছে ভিন্ন এক ব্যবস্থাপনায়। আর ঠিক এই কারণেই দিল্লির এই আয়োজন বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আজকের এই ইন্টারঅ্যাকশন যদি ঘটে, যেভাবেই হোক, তাহলে সেটি হবে 5ই আগস্টের পর শেখ হাসিনার প্রথম প্রকাশ্য সাংবাদিক সংযোগ, আর সেটাই এখন গোটা অঞ্চলের নজরের কেন্দ্রে। শেষ পর্যন্ত কি হয়? শেখ হাসিনা কি সরাসরি কথা বলবেন, নাকি রহস্যই থেকে যাবে? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। আপডেট পেতে চোখ রাখুন, কারণ এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি রাজনৈতিক মুহূর্ত। শেখ হাসিনার উপস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ তৈরি হয়নি,
কেউ বলছেন তিনি অডিও মাধ্যমে যুক্ত হতে পারেন, কেউ বলছেন পূর্ব রেকর্ডের বক্তব্য হতে পারে। নিরাপত্তাজনিত কারণেই ভিডিও উপস্থিতি নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা, কারণ দীর্ঘদিন ধরে তিনি সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছেন এবং সেই অবস্থার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসুক তা কেউই চাইবে না। অথচ দলীয় যোগাযোগ কিন্তু থেমে নেই। নিয়মিতভাবে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক নির্দেশনা সবকিছুই চলছে ভিন্ন এক ব্যবস্থাপনায়। আর ঠিক এই কারণেই দিল্লির এই আয়োজন বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আজকের এই ইন্টারাকশন যদি ঘটে যেভাবেই হোক, তাহলে সেটি হবে 5ই আগস্টের পর শেখ হাসিনার প্রথম প্রকাশ্যে সাংবাদিক সংযোগ, আর সেটাই এখন গোটা অঞ্চলের নজরের কেন্দ্রে। শেষ পর্যন্ত কি হয়, শেখ হাসিনা কি সরাসরি কথা বলবেন নাকি রহস্যই থেকে যাবে? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। আপডেট পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। ব্রেকিং নিউজ। জাতীয় রাজনীতিতে আবারও তীব্র বিতর্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটের সিদ্ধান্তকে সরাসরি অগণতান্ত্রিক আখ্যা দিল বামপন্থী 9টি রাজনৈতিক দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। 4টি প্রশ্নে একসঙ্গে শুধু হ্যাঁ অথবা না ভোট, এই সিদ্ধান্তে প্রকৃত জনমতের প্রতিফলন হবে না বলে কড়া আপত্তি তুলেছে জোটটি। আজ শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়নে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। একই সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ অনুযায়ী গণভোট আয়োজনের পদ্ধতি নিয়েও বিস্তারিত অবস্থান তুলে ধরে জোটটি। সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন জোটের সমন্বয়ক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। ইশতেহার পাঠের শুরুতেই তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 12ই ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বিগত 3টি নির্বাচনে জনগণ কার্যত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি বলেও মন্তব্য করেন তিনি। বজলুর রশিদ ফিরোজের ভাষায়, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের শাসন নিশ্চিত করাই গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মূল রাজনৈতিক লক্ষ্য। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধানের মৌলিক সংস্কার বিষয়ে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গণভোটে 4টি প্রশ্নের একটি প্যাকেজে ভোটারদের হ্যাঁ অথবা না ভোট দেওয়ার বিধান রাখা হয়েছে। কিন্তু এখানেই আপত্তি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের। তাদের বক্তব্য, এভাবে একাধিক সাংবিধানিক বিষয়কে একসঙ্গে জুড়ে দিয়ে শুধু হ্যাঁ না ভোটের সিদ্ধান্ত পুরোপুরি অগণতান্ত্রিক, কারণ এতে ভিন্ন মত প্রকাশের কোনো সুযোগ রাখা হয়নি। ফলে প্রকৃত জনমত প্রতিফলিত হবার সম্ভাবনা নেই। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জানায়, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সিপিবি, বাসদসহ জোটের শরিক দলগুলো অংশ নিলেও তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি। তাদের অভিযোগ, 8 মাস ধরে চলা আলোচনার পরও নোট অফ ডিসেন্টের বিষয়গুলো জুলাই সনদে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক আন্দোলনের ইতিহাসও সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলেও দাবি করা হয়। বজলুর রশিদ ফিরোজ বলেন, রাষ্ট্রের 4 মূলনীতি বহাল রাখার যে প্রস্তাব তারা দিয়েছিলেন সেটিও মানা হয়নি। পাশাপাশি জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকারের সঙ্গে এ বিষয়ে আদালতে যাবার ওপর কার্যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা নাগরিক অধিকারের প্রতিপন্থী। এই গণভোটকে অসাংবিধানিক বলেও দাবি করে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে তারা জানায়, নির্বাচনে বিজয়ী হলে জুলাই সনদের যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত্য রয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে, আর যেসব বিষয়ে ভিন্ন মত রয়েছে সেখানে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোটের ঘোষিত ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়। ইশতেহারে মোট 18টি বিষয়ে অঙ্গীকার করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এর মধ্যে রয়েছে রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, স্বশাসিত স্থানীয় সরকার এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ। পাশাপাশি নির্বাচন ব্যবস্থার সংস্কার, প্রতিনিধিত্বপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য নিমোচন এবং বৈষম্য হ্রাসের প্রতিশ্রুতি দেওয়া হয়। ইশতেহারে আরও রয়েছে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, জনস্বাস্থ্য ও চিকিৎসা সেবার গণমুখী সংস্কার, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি সংস্কার। শ্রমিক অধিকার, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা, নারী অধিকার ও লিঙ্গ সমতা বিকাশের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়। পাশাপাশি পরিবহন ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে গণমুখী গবেষণার প্রতিশ্রুতি দেয় জোটটি।